আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জার্নাল। সো জার্নাল জিনিসটা কি? মনে করি যে আমরা কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সো সেখানে একটা মান্থলি হিসাব করা হয় যে কোন তারিখে কি ট্রানজ্যাকশন হয়েছে। সো সেই ট্রানজ্যাকশন অনুযায়ী আসলে হিসাবগুলো লেখা হয়। তারপর হচ্ছে যে কোম্পানির ওনার তিনি যদি একটা সার্টেন টাইমে গিয়ে জিজ্ঞাসা করে যে অমুক ডেটে কি ট্রানজ্যাকশন হয়েছে, এই জিনিসগুলো তখন সে কি লেজার বুক নামে একটা বুক থাকে, সেখানে ওই পেজ নাম্বার থাকে, সেখানে গিয়ে ওনার অমুক তারিখে এই ট্রানজ্যাকশনটা হয়েছে। সো এই যে লেজার আমরা তৈরি করতেছি, ট্রায়াল ব্যালেন্স তৈরি করতেছি, কিন্তু তার পূর্বে আমাদের যে জিনিসটা তৈরি করতে হবে সেটা হচ্ছে জার্নাল। মানে আমরা যদি ইন এসেন্স একটা সহজ হিসাবে ধরি, সেটা হচ্ছে যে জার্নাল হচ্ছে প্রতিদিন আমাদের একটা নির্দিষ্ট ডেটে কোনো যদি ট্রানজ্যাকশিয়াল বা ফাইন্যান্সিয়াল কোনো কাজকর্ম হয়, ট্রানজ্যাকশন হয় রিলেটেড, সেটা ঠিক আছে ব্যবসা শুরু থেকেই আসলে এটা করা হয়। সো এই হচ্ছে জার্নালের একটা বেসিক। সেটা আমরা আমরা মাস ভিত্তিকও করতে পারি, আমরা হচ্ছে সেটা আবার করতে পারি হচ্ছে বছর হিসেবেও, মানে প্রতি মাসের এত তারিখে অমুক ডেটে এটা হচ্ছে সেটা হিসেবে করতে পারে, অথবা একটা মাস বেসিস করে, তাহলে 12 মাসের একটা চার্ট করলে তখন একটা বছর হিসেবে হয়ে যায়। সো এটা ডিপেন্ড করে, কোশ্চেনের উপরে ডিপেন্ড করে কি বলতেছে। যদি ডেট দেওয়া থাকে তাহলে ডেট, আর যদি না অমুক মান্থে একটা নির্দিষ্ট মান্থের কথা লেখা আছে তাহলে ওই মান্থের হিসাব কিতাব, এটাই। সো জার্নালের কিছু ব্যাপার থাকে এখানে। যে ব্যাপারটা নিয়ে সমস্যা হয় আমাদের, সেটা হচ্ছে যে কোন জিনিসটা ডেবিট হবে আর কোন জিনিসটা ক্রেডিট হবে, এই জিনিসগুলো নিয়ে আমাদের বেসিক্যালি সবারই সমস্যা হয়। সো আমরা যদি দেখি যে আমরা তিনটে জিনিস দেখবো, একটা হচ্ছে অ্যাসেট, আর একটা হচ্ছে আমাদের এক্সপেন্স, আর একটা হচ্ছে আমাদের ড্রয়িং। এই তিনটা হচ্ছে একটা সেগমেন্ট। এরপর আমাদের আর একটা সেগমেন্ট হচ্ছে লায়াবিলিটিস, দেন হচ্ছে আমাদের ইনকাম, আর লাস্ট হচ্ছে আমাদের ক্যাপিটাল। এগুলোর উপর বেসিস করে কোনটা ডেবিট ক্রেডিট আমরা দেখব। আচ্ছা, সো অ্যাসেট বলতে আমরা কি বুঝি? অ্যাসেট বলতে আমরা বুঝবো যে হচ্ছে সম্পত্তি। সাপোজ ধরি যে আমার একটা ব্যবসায় টাকা আসতেছে, তার মানে আলটিমেটলি কি ওই মনে করেন যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে 40,000 টাকা ইনভেস্ট করলাম। এখন আমি ওখানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু জিনিস সেল করলাম, সেল করার পর আমার একটা ইনকাম আসলো। তাহলে এই যে টাকাটা আমি পাইলাম, একটা ক্যাশ টাকা পাইলাম, তার মানে কি আমার অ্যাসেট যেটা আছে, যে ভ্যালুটা আছে, তার সাথে কিন্তু এটা যুক্ত হচ্ছে, তার মানে অ্যাসেটের পরিমাণ বাড়তেছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসেট ইন এসেন্স। আমরা যদি দেখি, আমরা যদি কোনো একটা ফার্নিচার কিনি, সেটাও অ্যাসেট। টাকা আসতেছে, নর্মাল সেন্স চিন্তা করি, নর্মাল ক্যাশ, ঠিক আছে, এই ওয়ার্ডটা দেখলে আমরা ভাববো যে এটা অ্যাসেট অ্যাকাউন্ট। ক্যাশ মানেই অ্যাসেট। আমি কোনো কিছু কিনতেছি, সেটাও অ্যাসেট। এই বেসিক ধারণাটা আমরা রাখি। সেরপর হচ্ছে এক্সপেন্স। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যে জায়গায় আমরা ব্যবসা করতেছি, সেই জায়গার একটা ভাড়া আছে, তো ভাড়ার জন্য আমার একটা টাকা দিতে হচ্ছে, সেটা একটা ব্যয়, এক্সপেন্স। এরপর হচ্ছে আমি জিনিসপাতি বা ওই ব্যবসা প্রতিষ্ঠানে একটা রিসিপশনিস্ট আনলাম, তো তার প্রতি মাসে একটা স্যালারি দিতে হচ্ছে, স্যালারির একটা ব্যয় থাকে। বিদ্যুৎ বিল আছে, বিভিন্ন বিল পেই করতে হয় আমাকে। ইউটিলিটি যেটাগুলোকে আমরা বলি, ইউটিলিটি এক্সপেন্স, যেগুলোকে আমরা ইউজ করবো, আমার মাস শেষে দেওয়া লাগতেছে, এগুলো হচ্ছে এক্সপেন্স। তো এক্সপেন্স কথাটা আমরা দেখব, স্যালারি এক্সপেন্স থাকবে, হ্যাঁ, বিভিন্ন জিনিসের প্রতি আমাদের এক্সপেন্স থাকবে, রেন্ট এক্সপেন্স থাকবে, এই তাহলে এটা হচ্ছে এক্সপেন্স। তাহলে এক্সপেন্সের ধারণা শেষ, অ্যাসেটেরও ধারণা শেষ। এখন আমাদের যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িং হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমরা যে আঁকাআঁকি করি, এটা কিন্তু সেই ড্রয়িং না। জার্নালের মধ্যে এই ড্রয়িংটা হচ্ছে মালিক যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, সাপোজ ধরুন এটা হচ্ছে তার বিজনেস, সে বিজনেস থেকে তার নিজের পার্সোনাল পারপাসে যদি টাকা নেয়, তখন সেটা হচ্ছে ড্রয়িং। মালিক যদি নিজের পার্সোনাল ইউজের জন্য ব্যবসা থেকে টাকাটা নেয় বা উত্তোলন করতেছে নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা হচ্ছে তার ড্রয়িং। তাহলে এই তিনটা কনসেপ্ট শেষ। এবার আসে লায়াবিলিটি। লায়াবিলিটিটা কি? আমি কাউকে বললাম যে সার্ভিস দিব,
কিন্তু সে তাকে এখনও সার্ভিসটা দিই নাই, তার থেকে টাকাটা নিয়ে নিছে, আমি কিন্তু তার কাছে দায়বদ্ধ। ওকে, দেন হচ্ছে এরপর হচ্ছে আমি কোনো একটা জিনিস, সাপোজ ধরেন এই পেনটা আমি দোকানদার থেকে আনলাম, তো তাকে টাকা দিলাম না, দোকানদারকে আমার থেকে টাকা পায় না? অবশ্যই পায়, আমি কিন্তু তার কাছে দায়বদ্ধ। ওকে, এটা হচ্ছে লাইবিলিটি বেসিক। এবার এরপর হচ্ছে আমি সাপোজ ধরেন যে কেউ ডেন্টিস্ট, সে দাঁতের সেবা দিচ্ছে, কেউ ডাক্তার, সে ডাক্তার সেবা দিচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার সেবা দিচ্ছে। সো এই যে সেবাগুলো দিচ্ছে তার কারণে তার একটা টাকা আসতেছে, তার মানে ইনকাম বাড়তেছে। এটা হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট, তার যেটাকে হচ্ছে সার্ভিসের সাথে রিলেটেড, সার্ভিস দিচ্ছি, টাকা পাচ্ছি, ইনকাম আসতেছে এটা। আর ক্যাপিটাল জিনিসটা কি? আমি ব্যবসায় ঢোকার সময় একটা পুঁজি ইউজ করি, একটা মূলধন ইউজ করি, সো সেটা হচ্ছে আমার ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল তো আমরা ব্যবসা শুরুতেই ইনভেস্ট করি, সো এটা হচ্ছে আমার ক্যাপিটাল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে বেসিক, এছাড়া অন্যান্য জিনিসও আসবে। সো অ্যাসেট থেকে এ, এক্সপেন্স থেকে ই, আর এখান থেকে ডি নিলাম আমি, এ ই ডি। সো এইডির ক্ষেত্রে যদি বাড়ে তখন ডেবিট, অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এখান থেকে যদি নিই এল আই সি, তখন আমরা দেখতেছি আমরা দেখব যে এলআইসি হচ্ছে যদি বাড়ে তখন ক্রেডিট, আর মাইনাস হলে ডেবিট। ওকে, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার যে ডেবিট ক্রেডিট নিয়ে। আচ্ছা, তো জার্নাল হওয়ার জন্য মূলত যে জিনিসটা হওয়া লাগবে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন যদি হয় তাহলে জার্নাল হবে, আর যদি কোনো ট্রানজ্যাকশন না হয়, ঠিক আছে, কোনো ট্রানজ্যাকশন যদি না হয় তাহলে কিন্তু কি হবে না, ওই নির্দিষ্ট জিনিসের বা ওই নির্দিষ্ট যেটা কোনো ট্রানজ্যাকশন হয় না, তার মানে ওখানে কোনো জার্নাল কিছুই হবে না। ঠিক আছে, কোনো ডেবিটও আসবে না, ক্রেডিটও আসবে না। ট্রানজ্যাকশন হলে ডেবিট ক্রেডিট আসবে, ট্রানজ্যাকশন না হলে ডেবিট ক্রেডিট আসবে না। ওকে, এতটুকুই হচ্ছে কথা। এরপর আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আমরা কোশ্চেনের মধ্যে যদি কোনো জায়গায় পেইড অথবা রিসিভড এই কথাগুলো পাই, তখন আমরা যেটা আনবো পেইড অথবা রিসিভড, এই কথাটা পাইলে আমরা যে অ্যাকাউন্টের নাম আনবো সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট, পেইড রিসিভ যদি পাই। এরপর হচ্ছে যে অন অ্যাকাউন্ট, অন বিল্ড, অন অ্যাকাউন্ট, অন বিল্ড, অথবা শুধু বিল্ডও থাকতে পারে, কোনো সমস্যা নেই, অথবা অন ক্রেডিট। এই কথাগুলোর মিনিং হচ্ছে বাকিতে। তা আমি যদি বাকিতে কোনো কিছু আনি, তার মানে আমার কি লাইবিলিটি বাড়তেছে না? আমি তার কাছে দায়বদ্ধ না? তার মানে এই জিনিসটাই রিপ্রেজেন্ট করতেছে বাকি। বাকি মানে হচ্ছে লাইবিলিটি। অন অ্যাকাউন্ট, অন বিল্ড, অন ক্রেডিট, এই টার্মগুলো থাকলে আমরা দেখব যেখানে বাকি বোঝাচ্ছে। আচ্ছা, সো এরপর হচ্ছে আমার যদি অ্যাসেট রিলেটেড কোনো ট্রানজ্যাকশন হয়, এখানে আমি বোঝাচ্ছি হচ্ছে কোনো যদি অ্যাসেট রিলেটেড ট্রানজ্যাকশন হয় তাহলে যে অ্যাকাউন্টটার নাম হবে সেটা হচ্ছে ওই অ্যাসেটের একটা নাম থাকবে না অবশ্যই, তাহলে ওই অ্যাসেটের নামে অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, তারপর ধরো সাপ্লাইজ, সাপ্লাইজ আনছি, তো সাপ্লাইজ তো আমার কোম্পানির জন্য কি অ্যাসাইড, মানে অ্যাসেট, সো এটার জন্য আমার যেটা হবে সেটা হচ্ছে সাপ্লাইজ অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাসেটই আনতেছি সে অ্যাসেটের নামে অ্যাকাউন্ট হবে। সাপ্লাইজ আনতেছি, সাপ্লাইজ অ্যাকাউন্ট, এই ব্যাপারগুলোই আর কি। ওকে, এবার হচ্ছে ইনকাম হচ্ছে কোনো কারণে, আমার হচ্ছে এক্সপেন্স হচ্ছে কোনো কারণে, ইনকামও হচ্ছে এক্সপেন্সও হচ্ছে, ইনকাম হচ্ছে এক্সপেন্স হচ্ছে। সো আমার একটা নির্দিষ্ট পারপাসে তো ইনকাম হচ্ছে, সাপোজ ধরো আমি সার্ভিস দিচ্ছি, ইনকাম হচ্ছে না, তাহলে সার্ভিস রেভিনিউ এই কথাটা আসবে। এছাড়া অন্য কোনো মানে নির্দিষ্ট কোনো যদি সার্ভিস দিয়ে যে অমুক কাজের জন্য সার্ভিস, তাহলে ওই কাজের নাম সহ সার্ভিসটা আসবে। ঠিক আছে, অথবা শুধু সার্ভিস লিখলে হবে। এক্সপেন্স হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পারপাসে এক্সপেন্স হচ্ছে, তাহলে ওই পারপাসের নাম সহ ওই অ্যাকাউন্টটা আসবে।
ঠিক আছে, এক্সপেন্স অ্যাকাউন্ট। সাপোজ ধর আমি বাসা ভাড়া অথবা জায়গা ভাড়া দিচ্ছি, রেন্ট এক্সপেন্স আসবে। ওকে, তাহলে নামটা কি হবে? রেন্ট এক্সপেন্স। জাস্ট যে অ্যাকাউন্ট মানে যে পারপাসে দিচ্ছি সেই পারপাস ইন্টু ওই এক্সপেন্সটা, শেষ, এতটুকুই। আচ্ছা, এরপর আরও কিছু কথা আছে যদি আমরা খেয়াল করি। সাপোজ ধরুন আমরা যদি একটা প্রোডাক্ট কিনি, সেই প্রোডাক্টটা আমি কোম্পানিতে আনলাম, আইনা কিছুদিন ইউজ করে সেটাকে আমি সেল করে দিলাম। প্রোডাক্ট আনলাম, কিছুদিন ইউজ করে সেল করে দিলাম, তার মানে আমি প্রোডাক্টটা কিনছি ইন ফিউচার সেটাকে সেল করার জন্য। তাহলে এ ধরনের যদি কোনো কিছু হয় তাহলে সেটা তো আমি মানে কিনছি হচ্ছে সেল করার জন্য, ফিউচার সেল এরকম কোনো টার্ম যদি আমরা বুঝি তখন যেটা আসবে সেটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্ট আসবে? পারচেজ অ্যাকাউন্ট আসবে। কোনো একটা কিছু কিনলাম সেটা আবার সেল করে দিব, সেটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট। আর কোনো একটা কিছু কিনলাম কিন্তু সেটা আমি সেল করব না, সেটা আমি ইউজ করব, তখন আমার আসবে কি অ্যাকাউন্ট। যেহেতু সেটা ইউজ করতেছি, সাপোজ ধরেন এই টেবিলটা আমি ইউজ করতেছি, তো এটা আমার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাসেট, এটা আমি বিক্রি করব না, তার মানে এটা সবসময় ইউজ করবে, তার মানে ওই অ্যাকাউন্ট হবে অ্যাসেট অ্যাকাউন্ট। সো আমি যেটা কিনছি সেটা যদি আবার সেল করি তখন সেটা পারচেজ অ্যাকাউন্ট আসবে। আর যদি আমি যে জিনিসটা কিনছি ফিউচারে সেল করার জন্য সেটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট। আর যদি আমি সেটাকে সেল না করি ফিউচারে ইউজই করতে থাকি তখন আসবে আমার অ্যাসেট অ্যাকাউন্ট। এরপর আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে যখনই আমার ক্যাশ কথাটা আমরা পাবো তখনই আলটিমেটলি কি অ্যাসেট আসবে। তার মানে আমি একটা জিনিস বুঝিনি যে ক্যাশ আমার বাড়তেছে, তার মানে আমার অ্যাসেটও বাড়তেছে। যখন ক্যাশ কথাটা থাকবে আমি তখন সেটা ডেবিট ক্রেডিটে বসানোর সময় অ্যাসেট কথাটা চিন্তা করে আমরা সেটা করব। ক্যাশ বাড়তেছে, আমার ওই অ্যাসেটও বাড়তেছে। ঠিক আছে, আমার আসলে ব্যবসা প্রতিষ্ঠানে কি পুঁজিটা বাড়তেছে বা অ্যাসেট বাড়তেছে। ঠিক আছে, দিন দিন এটাই। তাহলে ক্যাশ বাড়লে অ্যাসেট, আমরা এইভাবে মনে রাখবো। এই হচ্ছে কথা। সো আমরা একটা যদি প্রবলেম দেখি সেটা হচ্ছে মারিয়া জুয়ারেজের একটা প্রবলেম আছে। সো জার্নাল লেখার কিছু নিয়ম আছে। প্রবলেমের আগে আমরা যদি নিয়মগুলো বলি সেটা হচ্ছে যে আমরা আমরা এক সাইডে ডেট লিখব, এখানে আমরা লিখব হচ্ছে অনেকে আমরা পার্টিকুলার্স লিখতে পারি, পার্টিকুলার্স, অথবা অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, এই কথাটাও লিখতে পারি, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন। এরপর আমার অবশ্যই রেফারেন্স নং, যেটাকে আমরা অন্যভাবে লিখতে পারি লেজার ফোলিও, LF, যেভাবে কেউ রেফারেন্স নং লিখবেন অথবা কেউ লেজার ফোলিও লিখতে পারি আমরা, সমস্যা নেই। এরপর যদি খেয়াল করি এরপর আসবে আমার ডেবিট, আমি ডিআর দ্বারা রিপ্রেজেন্ট করলাম, আমরা পুরোটাই লিখবো। যখন খাতা পরীক্ষার হলে লিখবো ডেবিট পুরোটাই লিখবো, টাকা থাকতে টাকা, ডলার থাকতে ডলার, আর ক্রেডিট সেম। ঠিক আছে, এই এখন আমার দেখতে হবে যে ডেটের মধ্যে কি আছে। তো আমরা প্রবলেমটা শুরু করি। মারিয়া জুয়ারেস, হ্যাঁ অবশ্যই আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অবশ্যই উপরে, এই যে উপরে যে স্পেসটা থাকে একদম খাতার মিডলে, জার্নাল শুরুর পূর্বে যদি নির্দিষ্ট ব্যক্তির নাম থাকে তো আমরা লিখবো যে মারিয়া জুয়ারেজ, যেহেতু করতেছি তাহলে আমরা মারিয়া জুয়ারেজ লিখলাম। এখন ভাই কোনো কিছুর নাম নেই তো আমরা কি লিখবো তখন? জাস্ট নর্মাল জার্নাল এন্ট্রিজ, যেহেতু একটা জার্নালে এন্ট্রি করতেছি তো জার্নাল এন্ট্রিজ এটাটুকু লিখলেই হবে, আর কোনো কিছু লেখা লাগবে না। সো দেখি প্রথমে আমাদের কি বলছে। আমাদেরকে বলছে যে এপ্রিলের 1 তারিখ মারিয়া জুয়ারেজ ইনভেস্ট করছে 40,000 টাকা ক্যাশ। এই যে প্রবলেমে আমরা কিন্তু বুঝতেছি নামের শেষে ক্যাশ আছে, সো আমাদের জন্য আরও ইজি, যেখানে আমরা ক্যাশ পাবো, ক্যাশ কথাটা পাবো, সেখানে আমরা বুঝতেছি যে কোন অ্যাকাউন্ট আসবে, ক্যাশ অ্যাকাউন্ট আসবে। এখন এত টাকা ইনভেস্ট করছে ক্যাশ, তা আমি কি বলছি ক্যাশ আছে, তা ক্যাশ অ্যাকাউন্ট আসবে। এখন সে যে ইনভেস্ট করতেছে এটা কি তার পুঁজি না? পুঁজি কি মূলধন বা ক্যাপিটাল? আচ্ছা, এবার আমি কি বলছি যদি খেয়াল করি, ক্যাশ বাড়লে কি বাড়বে? আমাদের অ্যাসেট বাড়বে। ক্যাশ যদি আমাদের বাড়ে তাহলে অ্যাসেট বাড়ে, তাহলে অ্যাসেট যদি বাড়ে তাহলে সেটা হচ্ছে কি ডেবিট। এই যে অ্যাসেট যদি বাড়ে তাহলে এটা হচ্ছে কি ডেবিট।
আর কি অন্যদিকে যেহেতু ইনভেস্ট করছে ক্যাপিটাল বাড়তেছে, ক্যাপিটাল যদি বাড়ে তখন ক্রেডিট। তাহলে আমরা কয় তারিখ ছিল সেটা 2010 সালে ছিল এটা, তাহলে 2010 এপ্রিল 1 তারিখ। প্রথমে অবশ্যই সবসময় আমরা প্রথমে ডেবিট লিখব, পরে ক্রেডিট লিখব। তার মানে কি ক্যাশ অ্যাকাউন্ট যেটা বাড়ার কারণে অ্যাসেট বাড়তেছে, অ্যাসেট বাড়া মানে ডেবিট। সো এখানে আমরা লিখে দিই হচ্ছে কত 40,000 লিখলাম। এখন এই যে ক্যাশ লিখলাম, আমরা কিন্তু এই বরাবর লিখব না, আমরা একটু সাইড করে লিখব। এই যে ক্যাশ আমরা ইউজ করতেছি, ঠিক আছে, ক্যাশটা মানে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে এখন সাথে সাথে ক্যাপিটালও বাড়তেছে, তাহলে কোন অ্যাকাউন্ট আসবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট লিখলে লিখবো, না লিখলে সমস্যা নেই, ডিরেক্ট ক্যাশ লিখলেও সমস্যা নেই, তবে অ্যাকাউন্ট লিখলে লিখতে পারি যে ক্যাশ অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি জাস্ট লিখতেছি এটা ক্যাশ ক্যাপিটাল, সমস্যা নেই, এটা এইভাবে লিখলেও হবে। সো ক্যাপিটাল বাড়লে কি ক্রেডিট, এই যে LIC ক্যাপিটাল বাড়লে ক্রেডিট। সো এখানে হচ্ছে 40,000। এবার এই যে এই জিনিসটা আসলে কি জার্নালের খুবই আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্যাশ হচ্ছে ক্যাপিটাল হচ্ছে সবই হচ্ছে, কিন্তু এখানে কারণটা কি সে কারণটা আমার লিখতে হবে। কারণটা আমরা জাস্ট লাইনটা পড়ে আর নিজের মতো মানে লিখবো যে এই কারণটা। সো আমরা দেখতেছি যে ইনভেস্টেড $40,000, তো আমরা এখানে লিখতে পারি যে সে তার নিজের ফার্মেই তো ইনভেস্ট করছে না, তার মানে ইনভেস্টেড ইন হার ওন ফার্ম, এটা সে তার নিজের ফার্মে অথবা জায়গায় এটা ইনভেস্ট করছে। এই এরপর যেটা করি সেটা হচ্ছে আচ্ছা, সো এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা একটা দাগ দিলাম, শেষ। আমরা ফুল দাগ দেওয়া দরকার নাই, জাস্ট এখানে দাগটা দিব, শেষ। এরপর আমাদের কি বলছে আমরা যদি কোশ্চেনে দেখি, পরের ডেট নাই, ওই একই ডেটে আবার বলা আছে যে এপ্রিলের 1 তারিখে আবার সে কী করছে, হায়ার এ সেক্রেটারি রিসিপশনিস্ট অ্যাট এ স্যালারি অফ এত ডলার পার উইক পেয়েবল মান্থলি। আচ্ছা, আমরা এই যে লেখা আছে পেয়েবল মান্থলি, মাস শেষে দিবে। মাস কি শেষ হয়েছে? মাস তো কেবল শুরু হয়েছে। তো শুরুতে আমি যদি একজনকে আনি আমার কোম্পানিতে চাকরি দিব বলে, তাকে শুরুতে কি আমি বেতন দিব? তা তো দিব না। আমি তাকে হায়ার করছি একটা কন্ডিশনের উপরে যে পার উইক এত টাকা, তার মানে 4 উইক, তো তার মানে আমাদের 1 মাসে 4 উইক চালে 4-6-2400, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এপ্রিলের 1 তারিখে কি আমার কোনো আসলে ট্রানজ্যাকশন হয়েছে? না, আমরা জাস্ট সেক্রেটারিকে আনছি কিন্তু কোনো ট্রানজ্যাকশন হয়নি। আমি আবারও বলছি যে কোনো যদি জার্নালে ট্রানজ্যাকশন না হয় কোনো ডেবিটও হবে না, কোনো ক্রেডিটও হবে না, শেষ। তাহলে হ্যাঁ, এই জিনিসটা জার্নালের এন্ট্রিজের মধ্যে থাকবে, বাট ডেবিট ক্রেডিটে কোনো ইফেক্ট আসবে না। তাহলে আমরা লিখতে পারি যে এপ্রিল 1 হায়ারিং এ রিসিপশনিস্ট হ্যাজ নো ট্রানজ্যাকশন, কোনো ট্রানজ্যাকশন আমরা করিনি। আর সাথে সাথে আমরা লিখতেছি সো দেয়ার উইল বি নো জার্নাল এন্ট্রি, শেষ। জার্নালের কোনো এন্ট্রিও নেই। হ্যাঁ, এরপর আমাদের কাজ কি, এপ্রিলের 2 তারিখ কী হয়েছে আমরা যদি কোশ্চেনটা দেখি যে এপ্রিলের 2 তারিখ কী লেখা আছে, পেইড অফিস রেন্ট। আমি আবারও বলি, পেইড রিসিপ্ট কথাটা যখনই আসতেছে তখনই ক্যাশ অ্যাকাউন্ট কথাটা আসবে, আমি লিখছি। সো পেইড অফিস রেন্ট। এখন এই যে এই রেন্ট মানে ভাড়া দিচ্ছি, এটা একটা ব্যয় হচ্ছে না, তার মানে কি রেন্ট এক্সপেন্স। আমরা দেখছি কি এক্সপেন্স, AED, এক্সপেন্স বাড়লে ডেবিট। সো এই যে অফিস রেন্ট দিচ্ছি, সো এখানটায় আমার যেটা আসবে সেটা হচ্ছে এপ্রিল 2, সেখানে আসবে হচ্ছে রেন্ট এক্সপেন্স। যেহেতু ভাড়া দিচ্ছি তাহলে এটা একটা ব্যয় না, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি কি আমার এক্সপেন্স। সো এটা হবে ডেবিট। সো সেটা কত, সেটা হচ্ছে আমাদের 1000।
এখন আমি যখন বলছি পেইড ছিল কথাটা, তাহলে পেইড রিসিপ্ট থাকলে সেখানে ক্যাশ কথাটা আসবে, তাহলে ক্যাশ। এখন আমরা যখন ভাড়াটা দিচ্ছি আমার ক্যাশ পরিমাণ কমতেছে না? ক্যাশ কমা মানে কি? ক্যাশ কমা মানে অ্যাসেটও কমতেছে, ক্যাশ বাড়লে অ্যাসেট বাড়তেছে, ক্যাশ কমা মানে অ্যাসেটও কমতেছে, অ্যাসেট কমলে কি? ক্রেডিট, AED। সো ওখান থেকে আমরা দেখে নিতে পারি ক্রেডিট। এখন কস্টটা কি? কস্টটা তো অবশ্যই লিখতে হবে। পেইড নিজের মতো করে এটা লিখলে হবে যে পেইড অফিস রেন্ট ইন ক্যাশ। অবশ্যই আমাদের রিজনগুলো লিখতে হবে। এরপর হচ্ছে আমাদের এপ্রিলের 3 তারিখে কি ঘটনা ঘটছে আমরা যদি দেখি, পারচেস ডেন্টাল সাপ্লাইজ। এখন ভাই আমি আমার ডেন্টাল সাপ্লাইজ আনছি, এই যে জিনিসপাতি আমি ডেন্টালের জিনিসপাতি আনছি সেটা কি প্রতিদিন আনতেছি? চেয়ার টেবিল একবারই তো আনতেছি সাপ্লাইজ, একবারে যেহেতু আনতেছি সেটা হচ্ছে কি আমার অ্যাসেট। তাহলে পারচেস ডেন্টাল সাপ্লাইজ, এই যে সাপ্লাই যেগুলো আনতেছি সেগুলো কি আমার অ্যাসেট, ঠিক আছে। এখন এখানে আমি বলছিলাম কি অন অ্যাকাউন্ট, বিল্ড, অন ক্রেডিট কথাগুলো থাকলে জিনিসটা কি বাকিতে। এখন বাকিতে ইসমাইল কোম্পানি থেকে আমি জিনিসটা বাকিতে আনছি, হ্যাঁ। এখন পারচেস ডেন্টাল সাপ্লাইজ, সাপ্লাইজ আনতেছি, এটা আমার কোম্পানির জন্য একটা কি অ্যাসেট, তার মানে অ্যাসেট বাড়লে ডেবিট। তাহলে আমরা লিখি এপ্রিল 3 সাপ্লাইজ। আমি বলছিলাম যে যে জিনিসটা আনতেছি, যে অ্যাসেটটা আনতেছি সেই অনুযায়ী নাম হবে, তার মানে এটা হচ্ছে অ্যাসেট। এবং সেটা কত টাকা ছিল? 4000 টাকা। ওকে, এরপর হচ্ছে আমি কি তাকে টাকাটা দিছি? না, ওখানে কথাটা কি ছিল? অন অ্যাকাউন্ট কথাটা ছিল, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। যখনই অন অ্যাকাউন্ট কথাটা আসবে বাকিতে তখন আমরা লিখব অ্যাকাউন্ট পেয়েবল। আমাকে তো তাকে পে করতে হবে, তাই না? সো এখানে অ্যাকাউন্ট পেয়েবল, তার মানে আমি তার কাছে দায়বদ্ধ না, লাইবিলিটিস না। এই যে লাইবিলিটিস, এটা আমরা লিখবো না কিন্তু আমি বোঝার জন্য লিখছি এখানে লাইবিলিটিস না। সো এক্ষেত্রে লাইবিলিটি কি বাড়তেছে, লাইবিলিটি বাড়লে ক্রেডিট। তাহলে এই যে সবসময় আগে ডেবিট লিখবো দেন ক্রেডিট। এখন এখানে কাজটা কি, পারপাসটা কি? পারপাসটা আমরা লিখে দিই, কী করছি? পারচেস ডেন্টাল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। এই যে অন অ্যাকাউন্ট থাকার কারণে আমি বুঝছি যে এটা বাকিতে। এরপর পরে কি ট্রানজ্যাকশন হয়েছে দেখি। এপ্রিলের 10 তারিখ লেখা আছে প্রোভাইডেড ডেন্টাল সার্ভিস অ্যান্ড বিল্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ এত টাকা। এখন আমি ডেন্টাল সার্ভিস দিছি অ্যান্ড বিল্ড, আমি তাকে বিল করে দিছি। এখানে কি বলছে যে সে আমাকে বিল পে করছে? না, আমি এই কাজটা করলাম, আমি এই বিলটা তাদেরকে দিয়ে দিলাম, এই যে আপনার বিল এত আসছে। সে তো আমাকে পে করে নাই, সে তো আমাকে পে করে নেয়, আমি তাকে বিল দিছি ওই তারিখে, জাস্ট ওই। তার মানে কি? তার মানে এপ্রিলের 10 তারিখে আমি যেহেতু ডেন্টাল সার্ভিস প্রোভাইড করছি, তো এই যে সার্ভিস প্রোভাইড করার কারণে আমার একটা ইনকাম হবে, ঠিক আছে না? সো ইনকাম হইলে সেক্ষেত্রে কি মনে করেন যে অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কেমনে বুঝলাম আমরা? অ্যাকাউন্ট রিসিভেবল বুঝলাম হচ্ছে বিল্ড কথাটা এখানে আছে। আমি তাকে বিল করছি, আমি কাজ করছি তার জন্য, বাট তাকে বিল করে দিচ্ছি। সে তো আমাকে ওই দিন কোনো টাকা দেয় নাই। টাকা যেহেতু দেয় নাই, তার মানে কি? তার মানে আমি তার কাছে পাওনাদার, আমি তার থেকে টাকাটা পাবো। তার মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমি টাকাটা পাবো। যদি অ্যাকাউন্ট পেয়েবল, ঠিক আছে, মানে আমি তাকে দিতে হবে, আমার দিতে হবে, কিন্তু এখন কি আমি পাবো, আমি সার্ভিস দিচ্ছি কিন্তু আমি তাকে টাকাটা পাইনি। এখন অ্যাকাউন্ট পেয়েবল যদি লাইবিলিটিস হয়, অ্যাকাউন্ট পেয়েবল মানে আমার দিতে হলে যদি লাইবিলিটিস হয়, আমি জিনিসটা পাবো না, তার মানে আমি তো পাবো একটা টাইমে, তো সেটা আমার জন্য কী হবে? অ্যাসেট হবে। সো অ্যাকাউন্ট রিসিভেবল, আমি তো টাকাটা পাবো, তার মানে অ্যাসেট বাড়লে কি? ডেবিট। সো সেটা কত? 5100। ওকে, দেন হচ্ছে আমাদের, আমি যেহেতু সার্ভিস দিচ্ছি, সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে, তার মানে কি? অ্যাসেট বাড়ছে। তো এখন সার্ভিস দিচ্ছি, সার্ভিস রেভিনিউ, সার্ভিস দেওয়ার কারণে আমার তো একটা ইনকাম হবে, তার মানে এটা আলটিমেটলি আমি হিসাব করি সার্ভিস রেভিনিউ, সার্ভিস দেওয়া মানে ইনকাম হবে। ইনকাম বাড়লে LIC, ইনকাম বাড়লে ক্রেডিট। সো ক্রেডিট লিখলাম। কস্টটা কি লিখব?
প্রোভাইডেড ডেন্টাল সার্ভিস অ্যান্ড বিল্ড ক্লায়েন্ট ফর দ্য সার্ভিস। এটা তো আমরা বুঝছি যে এখানে আমি তাকে মানে টাকাটা পাইনি, বিল্ড করছি জাস্ট। সো এই এবার হচ্ছে 11 নম্বর কি বলছে, রিসিভড এত টাকা ক্যাশ অ্যাডভান্স ফ্রম টুডি ব্রোক ফর অ্যান ইমপ্ল্যান্ট। এখন দেখেন পেইড অথবা রিসিভড কথাটা থাকলে কি আসবে, ক্যাশ অ্যাকাউন্ট, অথবা এখানে যে লেখা আছে ক্যাশ, ঠিক আছে, তো ক্যাশ অ্যাকাউন্ট আসবে। অ্যাডভান্স ফ্রম টুডে, এখন অ্যাডভান্স আমি কারো থেকে কাজ করার আগে টাকাটা কিনি, অ্যাডভান্স কথাটা কখন আসে, কাজ করি নাই বাট আগে টাকা নিছি। এখন আমি যে কাজ করি নাই তার কাছে কি আমি দায়বদ্ধ না, কাজটা এখনও করি নাই, তার মানে একটা লাইবিলিটি, লাইবিলিটি বাড়লে এলআইসি, লাইবিলিটি বাড়লে ক্রেডিট। কিন্তু আমি যেহেতু তার থেকে টাকাটা নিয়েছি, মানে রিসিভড লেখা ছিল না, রিসিভড এত টাকা ক্যাশ, রিসিভড বা পেইড কথাটা থাকলে অ্যাসেট। সো এক্ষেত্রে কি অ্যাসেট, অ্যাসেট বাড়তেছে আমার দিন শেষে, অ্যাসেট বাড়লে ডেবিট। সো আমরা ফার্স্টে লিখব এপ্রিল। সো আমরা যেখানে ছিলাম রিসিপ্ট, রিসিপ্ট বা এই যে আমাদের রিসিভ কথাটা আছে, রিসিভ এত টাকা ক্যাশ, তার মানে এই যে রিসিভডও আছে আবার ক্যাশ কথাটাও লেখা আছে, তো বোঝা যাচ্ছে রিসিভ বা পেড লেখা থাকলে ক্যাশ। সোজা কথা আমরা লিখবো ফার্স্টে ক্যাশ। ভাই ক্যাশ বাড়লে কী বাড়ে, অ্যাসেট বাড়ে, এই যে অ্যাসেট বাড়ে। সো এক্ষেত্রে কত টাকা অ্যাসেট, 1000 টাকা। এখন আমি কি তাকে সার্ভিস দিছি না, তো যখন সার্ভিস আমি দিব না তখন সেটা আসবে আনআর্নড সার্ভিস রেভিনিউ। ল্যাঙ্গুয়েজটা এরকম আনআর্নড, মানে আমি তাকে সার্ভিস দিই না, আনআর্নড সার্ভিস, ঠিক আছে, তাহলে এত টাকা। পারপাসটা কী ছিল, এই যে তাকে দেই নেই সার্ভিস, তার মানে আলটিমেটলি এটা কী বেসিস আমি লিখতেছি, লাইবিলিটিস বেসিস। লাইবিলিটিস বাড়লে কি, তাকে তো আমি সার্ভিস দিই না, তার কাছে আমি দায়বদ্ধ, সো ক্রেডিট, ওই যে লাইবিলিটিস বাড়লে ক্রেডিট। সো এখানে পারপাসটা আমরা কী লিখবো, পারপাসটা নিজের মতো করে আমরা লিখতে পারি, একটু লাইনটা পড়লে ওভাবে ওই লাইনটা থেকে লিখে দিব, জাস্ট লাইনটা লিখে দিলে হইলো, সমস্যা নাই, জাস্ট পুরো লাইন না, আবার একটু ছোট করে লিখে দিলে হবে যে কস্টটা। রিসিভ এত টাকা ক্যাশ ইন ইনভার্স ফর অ্যান ইমপ্লান্ট, লেখাই থাকে ওখানে, শেষ। এরপর আমার আছে 20 তারিখ, এই যে যদি খেয়াল করি 20 তারিখে কী কী হয়েছে, আবার রিসিভ এত টাকা ক্যাশ, তাহলে এতটুকু আমরা যদি পড়ে বুঝতেছি কি, এতটুকু পড়ে আমরা বুঝতেছি কি ক্যাশ আসবে, রিসিপ্ট কথাটা লেখা আছে তার মানে ক্যাশ অ্যাকাউন্ট, আবার এখানে ক্যাশ কথাটাও লেখা আছে, সো ইজিলি বোঝা যাচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আসবে। এখন ফর সার্ভিসেস কমপ্লিটেড অ্যান্ড ডেলিভারি টু জনসলি, এখানে কথাটা কি, আমি ক্যাশটা লাভ করছি কিসের জন্য, তাকে সার্ভিস দেওয়ার কারণে, তার মানে এখানে কি আমি তাকে সার্ভিস দিচ্ছি সাথে সাথে সে আমাকে ক্যাশ দিছে, সো ক্যাশ কথাটার কারণে আলটিমেটলি ক্যাশ মানে কি ক্যাশ অ্যাকাউন্ট, তার মানে কি আমার অ্যাসেটটা বাড়তেছে, অ্যাসেট বাড়লে কি AED, অ্যাসেট বাড়লে কি ডেবিট। আর এখানে আমি যেহেতু তাকে সার্ভিস দিচ্ছি, সার্ভিস দেওয়া মানেই সেখানে আমার কি হবে, ইনকাম হবে, ইনকাম বাড়লে কি LIC, ইনকাম বাড়লে কি ক্রেডিট। সো এক্ষেত্রে এপ্রিল 20 এবং সেখানে ছিল হচ্ছে ক্যাশ আসবে আবার 2100, আর এখানে আসবে সার্ভিস, যেহেতু আমি এখন তাকে সার্ভিসটা দিয়েছি তার মানে সার্ভিস রেভিনিউ 2100, ওকে। আর পারপাসটা আমরা যদি লিখি রিসিভড ক্যাশ ফর সার্ভিস কমপ্লিটেড, রিসিভ ক্যাশ ফর সার্ভিস কমপ্লিট, যেহেতু সার্ভিসটা দিচ্ছি, ওকে। এরপর আমরা পরবর্তী আরও কয়েকটা ট্রানজ্যাকশন আছে সেটা একটু দেখব। পরবর্তী ট্রানজ্যাকশন হচ্ছে এপ্রিল 30। দেখুন এপ্রিল 30-এ কী হয়েছে, পেইড সেক্রেটারি, ওই যে সেক্রেটারিকে 1 তারিখে নিয়েছে, এখন মাসের 30 তারিখে তাকে স্যালারি দিব না, সো পেইড এত টাকা, যখনই পেইড বা রিসিভ কথাটা থাকবে সাথে সাথে কি ক্যাশ অ্যাকাউন্ট, তো আমি লিখি এখানে। এখন এখানে লেখার আগে আমাকে পড়ি কী আছে, পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট এত টাকা ফর মান্থ, এই যে 2400 টাকা, মানে 2400 টাকা তাকে আমি দিচ্ছি। এখন এই যে তাকে দিচ্ছি এটা আমার একটা ব্যয় না, নিজের মানে নিজস্ব কোম্পানির একটা ব্যয় না, একটা খরচ না, তার মানে এক্সপেন্স। কি এক্সপেন্স, আগেই বলছি যে ডেটটা যদি আমরা আগে লিখি যে এপ্রিল 30, কি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। এক্সপেন্সটা হচ্ছে
কোন রিজনে সেটা আমার লিখতে হবে, স্যালারি এক্সপেন্স। হ্যাঁ, তাহলে AED, ই কি ছিল, এক্সপেন্স ছিল, এক্সপেন্স বাড়লে কি ছিল, ডেবিট ছিল। সো এখানে কত, 2400। এখন আমরা কি ছিল, পেইড এত টাকা স্যালারি, যে পেইড কথাটা লেখাই আছে কোশ্চেনে, পেইড। সো পেইড বা রিসিভ কথাটা লেখা থাকলে আমরা কি আসবে, ক্যাশ আসবে। পেইড বা রিসিভ থাকলে কি আসবে, ক্যাশ আসবে। সো ক্যাশ কমতেছে, ক্যাশ কমতেছে না, একটা টাকা তো আমার কমতেছে। ক্যাশ কমা মানে কি, অ্যাসেট কমা, অ্যাসেট কমলে ক্রেডিট। সো এই ক্ষেত্রে আমরা রিজনটা দিয়ে দিই, রিজনটা আসবে হচ্ছে পেইড স্যালারিজ এক্সপেন্সেস ইন ক্যাশ। ওকে, এরপর হচ্ছে লাস্ট হচ্ছে এপ্রিল 30। এপ্রিল 30তে আরেকটা কি আছে, আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে পেইড এত টাকা টু ইসমাইল কোম্পানি। কই, ইসমাইল কোম্পানি থেকে কিসে নিয়েছিলাম আমরা, এই যে আগের ঘটনায়, বাকিতে অন অ্যাকাউন্ট। তাহলে 30 তারিখ আমি তাকে কি করতেছি, ইসমাইল কোম্পানিকে সেটা আমি পে করতেছি না, তার মানে কি আমি তাকে পে করতেছি, তার মানে কি অ্যাকাউন্ট পেইড কথাটা লেখা ছিল না, তার মানে আমি তাকে পে করতেছি, অ্যাকাউন্ট পেয়েবল। হ্যাঁ, এখন আমাকে বলি অ্যাকাউন্ট পেয়েবল, এখন কি হইতেছে বলেন তো, এখন আমার কি, আমি তাকে টাকাটা দিয়ে দিচ্ছি, তো এখন আমার লাইবিলিটিসটা কি কমতেছে না, আগে তো আমার লাইবিলিটিস বাড়ছিল, কেন, আমি তাকে টাকাটা দিই নেই, বাকি আমি তার কাছে দায়বদ্ধ। এখন আজকে মাসের 30 তারিখ তাকে টাকাটা আমি দিয়ে দিলাম, আমি কি তার কাছে দায়বদ্ধ আছি, না, দায়বদ্ধতা কমলো, লাইবিলিটিস কমা মানে কি, ডেবিট, LIC, লাইবিলিটিস কমা মানে কি, ডেবিট। সো 1600 টাকা। কিন্তু শুরুতে কি লেখা ছিল, পেইড কথাটা লেখা ছিল, পেইড বা রিসিভ কথাটা থাকলে আমরা অবশ্যই ক্যাশ অ্যাকাউন্ট আসবো, ঠিক আছে। এখন তাকে টাকাটা দেওয়ার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা যাচ্ছে না, তার মানে কি ক্যাশ কমতেছে না, কমা মানে কি অ্যাসেটও কমতেছে, AED, অ্যাসেট কমা মানে কি ক্রেডিট। আর রিজনটা যদি লিখি, পেইড স্মাইল কোম্পানি পার্শিয়ালি, পেইড স্মাইল কোম্পানি অন অ্যাকাউন্ট, ঠিক আছে, পেইড স্মাইল কোম্পানি পার্শিয়ালি ফর অ্যাকাউন্ট কোম্পানি ডিউ। সো এত বড় কথা লেখার দরকার নেই, জাস্ট পেইড স্মাইল কোম্পানি ডিউ, ঠিক আছে, পেইড স্মেল কোম্পানি, আমরা যে টাকাটা ডিউ ছিল সে টাকাটা পেড করছি, তো পেইড স্মেল কোম্পানি অন অ্যাকাউন্ট ডিউ ক্যাশ, ইন ক্যাশ। সো ক্যাশেই তো দিলাম, এই কথাটা মানে নিজের মতো করে এটা লিখলেই হলো, এত বড় না লিখলেও চলবে, পেইড স্মেল কোম্পানি এত টাকা ইন ক্যাশ, এটা লিখলেও হবে। তাহলে এটা আমাদের পুরোপুরি একটা মাসের জার্নাল আমরা তৈরি করলাম। এখন আমি তো একটা কথা বলিনি, সেটা কি, এই যে ঘরটা কী জন্য আমি রাখছি, হ্যাঁ, পরীক্ষার হলে যদি আমার রেফারেন্স নাম্বার দিয়ে দেয়, হ্যাঁ, অবশ্যই তারাই দিয়ে দিবে, এই যে কোশ্চেন শেষে এই যে রেফারেন্স নাম্বারগুলো আছে, যে এই যে আমি ক্যাশ লিখছি, এটা লিখছি, ওইটা লিখছি, এখন প্রত্যেকটা এই নামের ইয়াতে রেফারেন্স একটা নাম্বার আছে। তাহলে এই যে আমি যখন ক্যাশ লিখছি, তাহলে ক্যাশের ইয়াতে নাম্বারটা কি 101, তাহলে 101 আমি লিখলাম। এই যে 101 কোথা থেকে খুঁজবো, এখান থেকে পয়টা খুঁজতে হবে, যে ক্যাশের মধ্যে লেখা আছে 101। এভাবে খুঁজে খুঁজে, যে ক্যাপিটালের জন্য আমার এখানে লেখা আছে হচ্ছে 301, তারপর হচ্ছে রেন্ট এক্সপেন্সের জন্য আমার এখানে লেখা আছে হচ্ছে 729, ক্যাশের জন্য 101, সাপ্লাইজের জন্য এখানে লেখা আছে, আমার এখানে লেখাই আছে 221। এগুলো পরীক্ষার হলে আমাদের দিয়ে দেবে, এটা নিয়ে কোনো মানে টেনশন করার কোনো কারণ নাই, এগুলো পরীক্ষার হলে দিয়ে দেবে। এখন সাপোজ পরীক্ষার হলে যদি না দেয়, তাহলে আমরা অবশ্যই ঘরটা করব, কিন্তু ঘরটাকে ফাঁকা রাখবো। পরীক্ষার হলে দেয় নাই, আমরা কিছু লিখবো না, ব্ল্যাঙ্ক। পরীক্ষার হলে দিছে, অবশ্যই আমাকে লিখতে হবে, কিন্তু ঘর অবশ্যই আমাকে করতে হবে, স্যার দেখ বা না দেখ, দেখলে দিলে নাম্বার আসবে, না দিলে আমি ফাঁকা রাখবো, বাট ঘর করব, অবশ্যই ঘর করতে হবে। আর অ্যাকাউন্ট পেয়েবলের ক্ষেত্রে কত আছে, এখানে আছে হচ্ছে 200, সাপ্লাইজ হচ্ছে 201, আর অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে 205। অ্যাকাউন্ট রিসিভেবলে আছে হচ্ছে 126, সার্ভিস রেভিনিউতে আছে হচ্ছে 400, ক্যাশ অ্যাকাউন্টে 101, আনআর্ন সার্ভিস রেভিনিউতে আছে হচ্ছে
205, সরি 301, হ্যাঁ সরি আনআর্নড সার্ভিস রেভিনিউ, এখানে 205 আছে। এরপর হচ্ছে ক্যাশ 101, সার্ভিস রেভিনিউ এটা হচ্ছে 400। সো স্যালারি এক্সপেন্স এখানে দেওয়া আছে হচ্ছে 726, ক্যাশ হচ্ছে 101, অ্যাকাউন্ট পেয়েবল সেটা ছিল 201, ক্যাশ হচ্ছে 101। সো ভুল নাম্বার আমার হয়তো বা চোখের কারণে দেখার কারণে ভুল থাকতে পারে, বাট আমরা পরীক্ষার হলে আস্তে আস্তে এই জিনিসগুলো নাম্বারগুলো দেখে বসে হয়েছে, এগুলো সব দেওয়াই থাকে আমাদের। এই তাহলে এইভাবে এটা হচ্ছে একটা বেসিক জার্নাল করলাম। এছাড়া এই কথাগুলো যে কথাগুলো আছে সামারি লিখলাম, এই কথার উপর বেসিস করে অন্যান্য জিনিস থাকতে পারে, আমরা এগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে আজকে জার্নালের প্রবলেম। ধন্যবাদ সবাইকে।